স্বাগত ডেডলাইন ঢাকায়, আপনাদের সাথে আছি গোলাম কিবরিয়া। সব প্রস্তুতি সম্পন্ন, চলছে ক্ষণগণনা। একাদশ জাতীয় নির্বাচনে ভোট গ্রহণের মাহেন্দ্রক্ষণ যতই এগিয়ে আসছে, প্রার্থী সমর্থক ভোটারদের উত্তেজনার পারও ততই চড়ছে। কে হাসবে শেষ হাসি তা জানতে অপেক্ষা করতে হবে রোববার ভোট গ্রহণ শেষ হওয়া পর্যন্ত। নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতি এবং একাদশ সংসদ নির্বাচনের নানা দিক নিয়ে কথা হবে আজকে ডেডলাইন ঢাকায়। কথা বলতে স্টুডিওতে আছেন ডিবিসি নিউজের সম্পাদক জাহিদুল হাসান পিন্টু, আছেন সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি। স্বাগত আপনাদের। পিন্টু ভাই, এইবারের নির্বাচনটা নানা কারণে, নানা দিক থেকেই একটু বিশেষ আমাদের জন্য, গণমাধ্যম কর্মী সহ সারা দেশের মানুষের জন্য। কারণ দীর্ঘদিন পরে, প্রায় 10 বছর পর অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে, সব দল অংশ নিচ্ছে। তার পাশাপাশি ধরেন প্রযুক্তির উৎকর্ষতার কারণে মানুষের প্রত্যাশা গণমাধ্যমের কাছে অনেক বেড়েছে। তারা তাৎক্ষণিকভাবে সব খবর জানতে চায়, ভোটের খবর হোক, সেটা যেই খবর হোক। তো গণমাধ্যমের দৃষ্টিতে আপনি বলেন যে সম্ভাবনা আর চ্যালেঞ্জগুলো কী কী এত বড় একটা ইভেন্ট কভার করার ক্ষেত্রে? ধন্যবাদ আপনাকে। গণমাধ্যমের প্রথম চ্যালেঞ্জ হবে এই নির্বাচনে যদি কোথাও কোনো রকমের অনিয়ম থাকে সেগুলোকে তুলে ধরা। এই তুলে ধরার দায়িত্ব পালন করতে গিয়ে দেখেন, গণমাধ্যমের সঙ্গে সবসময় একটা দেখবেন সারা বিশ্বজুড়ে এস্টাবলিশমেন্টের একটা বিরোধ হয়। সেটা আপনার কখনো কখনো ভালো রেজাল্ট বয়ে আনে, কখনো কখনো খারাপ রেজাল্টও আনে। বাংলাদেশেও তার সেটার চেয়ে বাইরে না। কিন্তু এবার আপনার যেহেতু আপনি যে কথাটা শুরুতে বললেন 10 বছর পর নির্বাচন, একটি নির্বাচন তো আপনার গণতন্ত্রের জন্য অন্যতম পূর্ব শর্ত। নির্বাচন যেমন দরকার, গণমাধ্যমও তেমনও দরকার আপনার গণতন্ত্রকে যদি আপনি শক্তিশালী করতে চান। এখন সেই জায়গায় এবারের গণমাধ্যম আমি যা দেখি 2008-এর তুলনায়, মাঝখানে 5ই জানুয়ারি নির্বাচনের কথাটা বাদই দেই, কারণ আপনিই বলছেন যে অংশগ্রহণমূলক ছিল না, সেটা সত্যি। 2008-এ গণমাধ্যমের যে অবস্থা ছিল তার চেয়ে এবার গণমাধ্যমের সংখ্যা বা পরিধি বা এটা তো বেশি, তাই না? বিশেষ করে টেলিভিশন অনেকগুলো এসেছে, অনলাইনগুলো অবশ্যই, অনলাইন তো আছেই। অনলাইন নিয়ে আপনার আমার কিছু অবজারভেশনও আছে। সব অনলাইনকে আমি গণমাধ্যম বা সংবাদ মাধ্যম বলতে আমি রাজি না। বিশেষ করে 8টা টেলিভিশন আছে যেগুলো সার্বক্ষণিক আপনার সংবাদ প্রচার করে, যেটা আপনার 2008-এ অনুপস্থিত ছিল। 2008-এর আগে আপনার 24 ঘন্টা নিউজ চ্যানেল ছিল না, কিন্তু এখন সেই নিউজ চ্যানেল 8টা টানা। আপনাদের টেলিভিশনও, আমার টেলিভিশনও, উনিও যে হাউজে আছেন সেখানেও একটা টেলিভিশন আছে, উনি একটি পত্রিকার সম্পাদক, জনপ্রিয় এবং প্রেস্টিজিয়াস ডেইলির সম্পাদক, উনিও বলতে পারবেন। বলছি যে এই 8টা টেলিভিশন, আমি জানি যে আমি 72 ঘন্টা টানা প্রোগ্রাম করব, আপনারাও 72 ঘন্টা টানা প্রোগ্রাম করবেন। গণমাধ্যমের চোখ নির্বাচনের দিকেই থাকবে। এখানে এবার একটু বেশি দায়িত্ব আমি মনে করি, যেহেতু পর্যবেক্ষকের সংখ্যা বোধহয় আগের তুলনায় এবার একটু কম। এবার পর্যবেক্ষণ মানে বেসরকারি পর্যবেক্ষক বা দেশি বিদেশি যেটাই বলেন, সংবাদ মাধ্যমও কিন্তু এক ধরনের পর্যবেক্ষণের ভূমিকা পালন করে। তার আরেকটু বেশি ভূমিকা পালন করে, কিন্তু পর্যবেক্ষণের মধ্যেই রাখে। তবে পর্যবেক্ষকরাও কিন্তু সংবাদ মাধ্যমের জন্য একটা বড় উৎস সংবাদের, তাদের কাছ থেকেও আমরা অনেক না, আপনি সেদিন আপনি পারবেন না, এটা ভুল ধারণা আছে। সেদিন না, পরবর্তী সময়ে তাদের বিশ্লেষণটাও আমরা কখনোই কোনো দেশে নির্বাচনের দিন কোনো মন্তব্য নির্বাচনের দিন না, তারপরে তাদের বিশ্লেষণটা গণমাধ্যমে তুলে ধরেন, ইলেকশন কমিশনও তুলে ধরে। আন্তর্জাতিক পর্যবেক্ষক, আমার নিজের সেই অভিজ্ঞতা হয়েছিল আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে দেশের বাইরে নির্বাচন পর্যবেক্ষণ করা। আমি সেই রুলসগুলো যদি দেখি, ওভারঅল সব দেশে প্রায় একই রকম। যে বিষয়টা আসছিলাম, গণমাধ্যম আপনার এই জায়গায় এবার দেখবেন, এই আপনি যে বিষয়টা আনলেন অনলাইন, এই ইলেকশন কমিশনকেই আমি যতদূর জানি হিমশিম খেতে হচ্ছে এদের এত প্রেশার এই তাদের এই সাংবাদিকতার পাস দেওয়ার জন্য। এত .com এখন শুনলে অন্যরা তো মাইন্ড করবেন। 1800 মানে অনলাইন 2-2.5 বছর আগেই অ্যাপ্লিকেশন দিয়েছিল নিবন্ধনের জন্য। এখন এরা আসলে সাংবাদিক কিনা সেই জায়গায় কিন্তু আপনার এটাও আপনার একটু দেখতে হবে। কারণ কিছুদিন আগে আমি এক ভুয়া সাংবাদিক আমি নিজেই ধরেছি। সাংবাদিক পরিচয় দিচ্ছে, কোনোদিন দেখা যায় যে মোস্তাফিজ শফির চেহারাটা আজকে আপনি দেখতে পাচ্ছেন বলে নিজেকে মোস্তাফিজ শফি পরিচয় দিয়ে বসতে পারে। এখন এত বেড়েছে এইটা, ঘরে ঘরে অনলাইন হওয়াতে পাস জোগাড় করে গিয়ে হয়তো এটাকে মিসইউজও করতে পারে। আমি এমনও জানি একটি গণমাধ্যম
এটা আমার নিজের দেখা অভিজ্ঞতা থেকেই বলছি। ইলেকশন কমিশন থেকে নির্বাচনী এই কার্ড দেয় না যে সাংবাদিকদের দায়িত্ব পালনের জন্য, এই কার্ড এবং এই যে যানবাহনের জন্য স্টিকার দিচ্ছে, স্টিকার দেয়, সেই স্টিকার নিয়ে একটি রাজনৈতিক দলকে হস্তান্তর করেছে এই দেশেরই আমাদেরই জাতীয় গণমাধ্যম। এটাও কিন্তু করে এখন অনলাইনের, কিন্তু এই সুবিধাটা অনলাইনের এরা যদি ধরেন আমরা পরিচিত যেগুলো আছে বড় বড়, মানে অনলাইনের কেন এটা তাদের কেন ধরেন এমন অনলাইন অধিকাংশরই তো আপনার কোনো দায়বদ্ধতা নাই। আপনি হ্যাঁ আপনি নাম ধরে বলতে পারেন যে এগুলি বড় বড়, ঠিক আছে, যেগুলোকে আমরা রিকগনাইজ করা যায় এবং কখনো তারা এই যে ফেক নিউজ দেয় না, হয়তো ভুল করে, সেই ভুল আমরা কম বেশি সবাই করি, কিন্তু ইচ্ছাকৃতভাবে গুজব ছড়ায় এমন প্রচুর অনলাইন গণমাধ্যম বলি না আমি, অনলাইন তাদের ব্যাপারে তো একটু সতর্ক থাকতেই হবে। অবশ্যই এই গুজব প্রসঙ্গেই যাচ্ছি, ধরেন এইবারের নির্বাচনের সময় এটা আবারও সামনে এসেছে, এটা বেশ কিছুদিন ধরে এটা একটা বড় চ্যালেঞ্জ, গুজব এবং ভুয়া সংবাদ আমরা দেখছি যে সেটিও একটা বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তো এইটা কেন এত বাড়ছে? এখানে প্রচলিত গণমাধ্যমের কি করার আছে, মানে যারা ধরেন টেলিভিশন পত্রিকা? ধন্যবাদ আপনাকে যে প্রশ্নটি করেছেন। আসলে এই জায়গাটায় পিন্টু ভাই আগেও বলেছেন এবং কিছু কিছু বিষয় তার বক্তব্যের মধ্যে আসছে, গুজব তো আসলে নিউজ না, বা কোনো ভুল তথ্য কিন্তু নিউজ না। এখন এমন কিছু বিষয় এখন আসছে যে আমরা অনেক সময় কিন্তু বিভ্রান্ত হয়ে যাই, আমরা বলতে আমি বলছি সাধারণ মানুষ। তো সেক্ষেত্রে আমাদের গণমাধ্যমে আমরা যারা আছি তাদের সতর্কতা কিন্তু অনেক বেশি জরুরি। এবং গণমাধ্যমে একটি আমাদের যখন আমরা গণমাধ্যম নিয়ে পড়াশোনা করি একটা বিষয় কিন্তু খুব বলা হয় যে যে যত বেশি প্রশ্ন করার ক্ষমতা তার মধ্যে আছে সে তত বড় সাংবাদিক। মানে এখন এই প্রশ্ন করার ক্ষমতাটা আরও বাড়াতে হবে। আমি আমার হাউসে যারা আছে, আমার সহকর্মী যারা আছে, তার প্রত্যেককেই বলি যে এখন কিন্তু যে কোনো একটা জায়গা থেকে একটি তথ্য আসলেই সেটা নিউজ হিসেবে প্রকাশ করার আগে 10 বার ভাবতে হবে, শুরুতেই বিশ্বাস করার কারণে। যদি দেখেন যে একটা তো আছে যে অনলাইন আছে, যেগুলো অনেকগুলো অখ্যাত অনলাইন আছে যাদের মধ্যে কোনো দায়িত্বশীলতা নাই, সেটা একটা আছে। একটা আছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম, যদি আমাদের এখানে সবচেয়ে বেশি জনপ্রিয় হলো ফেসবুকে অনেক তথ্য চলে আসছে যে এই ছবিটি হয়তো এই সময়ের ছবি না, একটা ছবি দিয়ে একটা ভয়েস দিয়ে এখানে এটাকে মানে ছড়িয়ে দেওয়া হচ্ছে, ইউটিউবে ছড়িয়ে দেওয়া হচ্ছে। মানুষ কেন এই গুজবগুলো নিচ্ছে, মানে মানুষ কেন সহজে এই ফাঁদে পড়ছে, কি মনে হয়? সবাই কিন্তু একই রকম গুজব নিচ্ছে না, এখানেও কিন্তু পার্ট আছে। ধরেন একটু আওয়ামী ওরিয়েন্টেড যদি কেউ কিছু একটা করে তাইলে এটা আওয়ামী লীগের লোকজন এটাকে পছন্দ করে বেশি। আবার ধরেন এখন সরকারের বিরুদ্ধে কিছু একটা করবে বিএনপি বা ঐক্যফ্রন্ট, তারা হয়তো একটা জিনিস বানালো বা তাদের কোনো একটা তারা ঠিক দায়িত্ব নিয়ে কিন্তু বানাচ্ছে না এটা। আমি যেটা মনে করি যে অনলাইনে অনেক প্রচার আছে, ধরেন দায়িত্ব নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি বার্তা দিয়েছেন, ডক্টর কামাল হোসেন একটি বার্তা দিয়েছেন, এদিকেও আমরা দেখছি অনেকগুলো মানে আছে কিন্তু অনলাইনে টুলস আছে, সেগুলো কিন্তু এক ধরনের আমি মনে করি সুস্থ রাজনীতির অংশ। যে অনলাইনে যে এই যে ফাইটগুলো হচ্ছে, এই যে বক্তব্য পক্ষে বিপক্ষে হচ্ছে, এগুলো খুবই ভালো। কিন্তু যখন ফেক একটা জিনিস দিয়ে দেওয়া হচ্ছে কাউকে বিভ্রান্ত করার জন্য, এবং যারা বিভ্রান্ত করতে চায় তাদের কিন্তু একটা গ্রুপ আছে, তারাই কিন্তু এটাকে ভাইরাল করে, তারাই কিন্তু এটাকে পছন্দ করে, এবং একেবারে সাধারণ মানুষ অনেকে বিভ্রান্ত হয়ে এটাকে বিশ্বাস করে, না বুঝে বিশ্বাস করে, না বুঝে কিন্তু অনেকে এগুলো শেয়ার দিয়ে বিপদেও পড়েন। এই জায়গাগুলোতে আমাদের গণমাধ্যমের সতর্কতা অনেক বেশি জরুরি। আমরা যে গণমাধ্যমে কাজ করি না কেন এই জায়গাগুলোতে প্রত্যেকেই কিন্তু মনে করি, আপনি যেটা বলছিলেন পিন্টু ভাই যে না বুঝে অনেকে শেয়ার করে বিপদে পড়ছে, তাহলে ব্যবহারকারীদেরও আসলে একটু আপনাকে এই রিউমার, আমার যেটা ধারণা মানুষের একটা সহজাত, কিছু গুজব মানুষ গাল গল্প পছন্দ করে, গুজব গল্পের জন্য, হ্যাঁ গাল গল্প করে আড্ডায়, সেই চিন্তা থেকেই কিন্তু এটাকে কাজে লাগায়। আপনার কয়েক ধরনের উদ্দেশ্য থাকে। এক পক্ষ গুজবটাকে কাজে লাগায় ব্যবসায়িক স্বার্থে। ধরেন আমি আপনার টেলিভিশন বা আমার টেলিভিশন, আমি আপনার টেলিভিশনের বিরুদ্ধে গুজব ছড়ালাম, আমার টেলিভিশন আপনারটা নিচে নামলো, আমারটা উপরে উঠলো, এটা হলো ব্যবসায়িক দ্বন্দ্ব অথবা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান সম্পর্কে। হ্যাঁ, আবার ব্যক্তিগত দ্বন্দ্বে আপনার সঙ্গে আমার সম্পর্ক খারাপ, আপনার সম্পর্কে একটা বাজে কথা বলে দিয়ে আমি এই চাউর করে দিলাম। আরেকটা হলো যেটা সবচেয়ে খারাপ, রাজনৈতিক উদ্দেশ্যে গুজব ছড়ানো। রাজনৈতিক উদ্দেশ্যে এখন যেই গুজবগুলো ছড়ানো হচ্ছে বা হবে এই নির্বাচনকে ঘিরে বা নির্বাচন পরবর্তীও হতে পারে, হ্যাঁ, তো সেগুলোর রাজনৈতিক উদ্দেশ্য থাকে। এই 3 ধরনের উদ্দেশ্য আমি যা দেখি গুজব থাকে। দেখেন এই গুজব এটা এই বিশ্বব্যাপী নতুন না। আপনি যদি এখন স্মরণ করেন এই যে আমরা মুক্তিযুদ্ধের সময় আমরা নিজেরও তো কিছু গুজব ছড়িয়েছি আমাদের মুক্তিযোদ্ধাদেরকে বুস্ট আপ করার জন্য। আবার যদি ধরেন এটা কোত্থেকে আসে, এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আপনার
এই ব্রিটেন আপনার এই রিউমার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টই খুলেছিল একটা, হ্যাঁ 1943-তে তারা সেটা করেছিল। কেন করেছিল? যুদ্ধে এই তাদেরকে বুস্ট আপ করা, শত্রুপক্ষকে দমন করা। ওইটা একটা ইতিবাচক দিক আছে, আমি সেটাই ওইগুলো একটা বললাম। ইতিবাচক দিক এখন যেটা আছে। হচ্ছে আমি বলছি যে হ্যাঁ এটা ইতিবাচক, আমি আমার রাষ্ট্রের স্বার্থে তো আমি অনেক কিছুই করতে পারি, কিন্তু এখন যেটা হচ্ছে এটা রাষ্ট্রের স্বার্থে হচ্ছে না। এই গুজবগুলি কারো কারো ব্যক্তিগত স্বার্থে এবং রাজনৈতিক খুবই ছোট ছোট হীন স্বার্থ হচ্ছে। হীন স্বার্থ। এখন এইগুলো গণমাধ্যমের জায়গায় আমি বলবো এগুলোকে, এই ফেক নিউজগুলোকে গণমাধ্যমের উচিত স্পট করে দেওয়া। অবশ্যই। কারণ আমার মিডিয়া লিটারেসি ওই পর্যায়ে যায় নাই যে একটা জিনিস আসবে আমার সব মানুষ সেটা বুঝতে পারবে এটা সত্যি না মিথ্যা। সো এই জায়গায় আমি মনে করি গণমাধ্যমের একটা দায়িত্ব আছে বলে দেওয়া যে এই ধরনের সংবাদটি মিথ্যা, নয়তো হয় কি আপনার সেটা অন্যরা বিশ্বাস করে ফেলতে পারে। যেমন আমরা দেখেছি যে সম্প্রতি সেনাবাহিনী থেকে বলা হয়েছে, কিন্তু তাদের ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে গণমাধ্যমকে জানানো হয়েছে যে এটাই একমাত্র তাদের অথেন্টিক ওয়েবসাইট, যেন কোনো কেউ বিভ্রান্ত না হয়। কারণ এমন তথ্য তাদের কাছে ছিল যে কেউ সেটাকে ব্যবহার করে তাদের উদ্দেশ্য সাধনের জন্য। আমরা একটা বিরতি নেব, তার আগে শফি ভাই যে প্রসঙ্গটা তুলছে সেটা নিয়ে একটু প্রশ্ন রেখে যাই। ভার্চুয়াল ভোট যুদ্ধ, ধরেন প্রচারণা কিন্তু বন্ধ হয়ে গেছে আজকে সকাল 8টার দিকে, কিন্তু ভার্চুয়াল জগতে চলছে এটা। ভার্চুয়াল ভোট যুদ্ধ নিয়ে কথা বলবো আমরা বিরতি থেকে এসে। ভাই, যেই বিষয়ে কথা বলছিলাম যে ভার্চুয়াল জগতে যেই যুদ্ধটা চলছে সাইবার স্পেসে, ধরুন দুই দলই আমরা দেখেছি যে তারা রীতিমতো প্রফেশনালদেরকে ভাড়া করে তাদের ভোটের ক্যাম্পেইনের জন্য বিভিন্ন ম্যাটেরিয়াল তৈরি করেছে এবং ভার্চুয়াল জগতে বক্তৃতা দিচ্ছে অনেকে। এই বিষয়টাকে আমি খুবই ইতিবাচক হিসাবে দেখি, কারণ আমি এবার যে কয়েকটা আমার দেখার সুযোগ হয়েছে আমি চমৎকৃত হয়েছি। আমি বেশ কয়েকজন প্রার্থীর যে গানের মধ্য দিয়ে তার চিন্তা চেতনা তুলে ধরা, তার ওই ভবিষ্যৎ কর্মসূচি তুলে ধরা, তার দলের কর্মসূচি তুলে ধরা, হ্যাঁ এগুলো আমি বেশ কয়েকজনের দেখেছি। এবং আপনি যে বললেন না প্রফেশনাল, এরপর আমি খোঁজও নিয়েছি, এই দেশের বিখ্যাত এই আপনার মেকাররা এগুলো তৈরি করে দিয়েছে। এটাকে আমি ইতিবাচক হিসাবে কেন দেখি? আমি মনে করি ভোট যুদ্ধটা আলটিমেটলি সাইবার স্পেসেই হওয়া উচিত। ওই দিন এখন বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়া বা এই যে পাড়া মহল্লায় মিছিল করে জনদুর্ভোগ কমে, এইগুলো থেকে দূরে থাকা ভালো। এখন শুধু তা না, আমি তো মনে করি ভোটও আমি ভার্চুয়ালি দেব। আমি যদি যে এখন ব্যাংকের থেকে আমি টাকা উঠাই কার্ড দিয়ে, আমি যদি ওই রকম বুথে গিয়ে ভোট দিয়ে আসতে পারি, অথবা আমি মোবাইলে যদি আমি ভোট দিতে পারি, সমস্যা কি? আমার যদি সিকিউরড হয় আমার ভোটটা, আমি আবার মোবাইল অপশন টিপে আমি ভোট দেব এবং এটা গ্রহণযোগ্য মানে অ্যাকসেপ্টেবল সব জায়গায়, এবং এমন মেকানিজম থাকবে বা এমন সফটওয়্যার থাকবে এটা এদিক সেদিক করা যাবে না, তো সমস্যা কি? তো এই কারণে আমি মনে করি এই যে এবার সাইবার স্পেসে, এটা শুধু ক্যাম্পেইন না, আপনি দেখবেন সাইবার স্পেসে আরও কিছু ভালো জিনিস এসেছে। এখন এটা আপনারা ভালো বলতে পারবেন, ওই শফিও ভালো বলতে পারবে, পত্রিকা ওনার হার্ড কপি যতজন পড়ে তার চেয়ে বেশি তো অনলাইনেও পড়ে, তাই না? তো সেই অনলাইনের যুগে এই সুযোগটা কেন আমাদের রাজনৈতিক দলগুলো নেবে না? আমি তো মনে করি রাজনৈতিক দলগুলোর সমাবেশ রাজপথে না হয়ে এই অনলাইনেই হতে পারে। ঘোষণা দেওয়া, তারা লাইভে আসবেন, হ্যাঁ লাইভে আসবেন, বক্তৃতা দিবেন, যে যেখানে আছে শুনবে, যার দরকার হয় সেখানে শুনবে, ওখানে পার্টিসিপেটও করবে। কিন্তু রাজনৈতিক দলগুলোর বক্তৃতা তো শুধু বক্তৃতা করে না, শোডাউনটাও একটা উদ্দেশ্য। সেটা তো আমার অভ্যাস যে আমি যখন সাইবার স্পেসে তখন তো লোক দেখানো যাবে না, ওখানে কতজন এটা ভিউ, কতজন পার্টিসিপেট করতেছে, ওখানে কতজন অংশ নিচ্ছে, ওখানে তো সবই আপনার পাওয়া যাচ্ছে যে এই মুহূর্তে এই ফেসবুক লাইভে এত হাজার মানুষ ভিউ বা এত হাজার মানুষ অ্যাক্টিভ পার্টিসিপেট, এগুলো তো আপনার সফটওয়্যারের বিষয়, এটা তো সম্ভব। এখন আমার চিন্তা চেতনার মধ্যে ওইটা রয়ে গেছে যে আমি হাজার মানুষকে দেখাতে, আসলে ওই দৃষ্টিভঙ্গির পরিবর্তনটা অবশ্যই। আরেকটা জিনিস শফি ভাই, এই প্রসঙ্গে আসছি, যেমন এবার নির্বাচনের ক্যাম্পেইনে আরেকটি বিষয় উল্লেখযোগ্য, যেটি হচ্ছে যে অন্যান্য সময় আমরা দেখি রাজনৈতিক কাদা ছোড়াছুড়ির একটা বিষয়, একটা কালচার আছে আমাদের, এক দল আরেক দলের পক্ষে বিদ্বেষমূলক বক্তব্য তাদের নিয়ে নানা রকম কথা বলে। এবার কিন্তু সেটা তুলনামূলকভাবে কম দেখা গেছে। এটা যেমন বক্তৃতাতেও কম দেখা গেছে, পোস্টারিং বা তাদের অপকর্ম তুলে ধরে এরকম নেতিবাচক প্রচারণাটা কম বোধহয় হয়েছে এবার। এটা কিন্তু আপনি দেখেন যে এটারও একটা ঐতিহাসিক বিষয় আছে। কিন্তু আপনি 2014-র 5 জানুয়ারি নির্বাচন যদি আমরা একটু ফিরে যাই, আপনি দেখেন যে পুরোপুরি একটি নেতিবাচক একটি আন্দোলন চলেছিল এবং যেটা মানুষ কিন্তু নেয় নাই।
এবং ওই যে হরতাল জ্বালাও পোড়াও এটাকে কিন্তু মানুষ একেবারে রিজেক্ট করে দিয়েছে। তো তাহলে কি হবে, এখন আপনি নতুন করে যখন ভোট চাইবেন তখন একটু পজিটিভ দৃষ্টিভঙ্গি থেকে আসতে হবে। এই দৃষ্টিভঙ্গি কিন্তু আমাদের অল্প অল্প করে হলেও আমাদের চেঞ্জ হচ্ছে, যেটা আমরা সাইবার স্পেসের কথা যেটা বলছি সেখানে হচ্ছে, ইভেন আমাদের ভোটের মাঠেও হচ্ছে। 3 দিন আগে একটি এই রাউন্ড টেবিল আলোচনা ছিল শান্তিপূর্ণ নির্বাচনে করণীয়। আমি যে জিনিসটা বলার চেষ্টা করেছি যে আসলে যত বেশি আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাবে এবং একটু আমরা তরুণদের দিকে যত বেশি তাকাবো, তাহলে কিন্তু চেঞ্জ হবে অনেক কিছু। আজকে ধরেন আমরা হয়তো কথাটা আজকে বলছি, কিন্তু এটা 2008-এর উদাহরণ হিসেবে আজকে দিচ্ছি, অনেক চেঞ্জ আমরা দেখছি। আমরা হয়তো আরো 5 বছর পরে কিন্তু আরো চেঞ্জ, এই যে চেঞ্জটা আনবে কারা, তরুণরা আনবে কিন্তু। অবশ্যই, পিন্টু ভাই, অবশ্যই। এবার যেই প্রার্থীরা মনোনয়ন পেয়েছে তার মধ্যে 30 বছরের নিচে 4 জন দেখলাম। তো এটা তরুণদের অংশগ্রহণ। আরেকটা বিষয় আছে, যেটা হচ্ছে এবার যারা আমরা তরুণদের নিয়ে একটি বিশেষ স্পেশাল মোড়ক করেছিলাম আমাদের সমকালে পরশুদিন তো না কালকেই করেছিলাম। না, আপনার যেটা হলো যে পরশুদিনই, আপনি পরশুদিনই করেছিলেন। আমরা যেটা করেছি এবং ওইখানে দেখার চেষ্টা করেছি ইয়াং প্রার্থী এসেছেন, এবং সেক্ষেত্রে যেহেতু 10 বছর পরে নির্বাচনে এসেছে বিএনপি এবং ঐক্যফ্রন্টে, ইয়াং বলতে নতুন প্রার্থী অনেক, যারা এর আগে নির্বাচন করেননি, কিন্তু সেখানে ইয়াং কম। এবং ইয়াং যারা আছেন তারা কিন্তু কেউ হয়তো তার বাবা রাজনীতিবিদ ছিলেন, কারো বাবা হয়তো জেলে আছেন, সন্তান হয়েছে, এইরকম করে। এবং আওয়ামী লীগেও যারা নমিনেশন পেয়েছেন, মানে তৃণমূল থেকে তরুণরা উঠে আসাটা তৃণমূল থেকে কম। ঠিক রাজনীতি শিখে কিন্তু আসেন নাই। এই জায়গাটা আমাদের একটু দৃষ্টি দেওয়া দরকার, যে তরুণদের আমরা গুরুত্ব দেব, তরুণদের যারা রাজনীতির মাঠ থেকে উঠে আসবেন। আচ্ছা, এই যে রাজনীতির মাঠ থেকে তরুণদের উঠে না আসার পেছনে কি আপনি মনে করেন না ডাকসুর মতো প্রতিষ্ঠানগুলো? তো অবশ্যই আপনার এটা আমাদের রাজনৈতিক যে স্ট্রাকচার দাঁড়িয়ে গেছে, এইটা তো আপনার ফল্টি স্ট্রাকচার। আমি তো নেতা তৈরি করছি না। গত কয় বছর আমরা কয়জন নেতা তৈরি করেছি? এই যে আপনি ডাকসুর কথা বললেন, ধরেন সেই 28 বছর আগে আমি ডাকসুতে ইলেকশন করেছি, তো 28 বছর হয়ে গেছে। মানে 90-এর পরে তো হয় নাই, 90-ও ডাকসু সচল ছিল, তার আগে ডাকসু নির্বাচন হ্যাঁ, হয়েছে। তা আপনি 90 আপনি দেখেন একদম সহজ অঙ্ক, 90 থেকে আপনার এটা 2018 19 প্রায়। না আপনার 28 বছর। আমি ডাকসুর 14 জন বিয়ারের কথা বাদ 2019 চলে এসেছে, আমি হ্যাঁ, সেটা বলছি। আচ্ছা, এই 28 বছরে আমি শুধু ভিপিজিএস যদি হিসাব করি, আমি তাহলে তো এজিএস অন্যান্য ডাকসুর মেয়াদ কিন্তু 1 বছর। হ্যাঁ, তো ভিপিজিএস এর হিসাব করলে তো 28 বছর আমি 54 জন ডাকসুর ভিপিজিএস পাই। এটা শুধু ডাকসু না, আমি রাকসু, জাকসু, হ্যাঁ, সবগুলো মিলিয়ে তো হাজার খানেক পাওয়া যেত আমাদের নেতা। তো এখন ধরেন এর মধ্যে এরাই আমাকে কিন্তু নেতৃত্ব দিবে, কিন্তু ওই ডাকসুর নেতারা এখনো দেখেন রাজনীতিবিদদের মধ্যে ওই ডাকসুর কতজন আছেন, সাবেক ডাকসু নেতা বেশ কয়েকজন, তারা সক্রিয় এবং এখনো করছে। পিন্টু ভাই, আমাদের একটা বিরতির সময় হয়েছে, আমি নিয়ে আসি, আরো কথা বলবো এই প্রসঙ্গে। তরুণদেরকে নিয়ে কথা হচ্ছিল। আরেকটি বিষয় হচ্ছে নারীদের নির্বাচনে অংশগ্রহণ, সরাসরি নির্বাচনে অংশগ্রহণ। সেটাও কিন্তু এখন পর্যন্ত 2 জোট বলেন বা দলগুলো বলেন, বড় দলগুলো সেইভাবে দেখছি না। তো আপনি কি মনে করেন না যে এটা যদি রাজনৈতিক দলগুলোকে কোনো বাধ্যবাধকতার আওতায় আনা যেত, তাহলে একটু বাড়ত? নির্বাচন কমিশন যদি সেটি করতে, যেমনটি রাজনৈতিক দলগুলোর জন্য একটা বাধ্যবাধকতা আছে, 2020 সালের মধ্যে তাদের দলের সব স্তরে 1/3 নারীর অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলা হয়েছে, কিন্তু অবশ্যই এটা একটা বাধ্যবাধকতার মধ্যে যাওয়া উচিত, কিন্তু সেটা এই মুহূর্তে ঠিক একেবারে 30% মানে 1/3 করা সম্ভব কিনা আমি জানি না। আমরা তরুণদের নিয়ে আলোচনা করছিলাম, এই একইভাবেই কিন্তু নারীদের যে বিষয়টি সেটি আলোচনা করতে পারে, যে রাজনীতির যদি সত্যিকার অর্থে একটি প্রক্রিয়া থাকতো, তাহলে কিন্তু রাজনীতি করে একজন মানুষ, সে নারী হোক বা পুরুষ হোক, তার রাজনীতির সর্বশেষ জায়গায়, যেটা সংসদে যাওয়ার বা রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব নেওয়ার একটা বিষয়ে সুযোগ আসতো। কিন্তু আমাদের এখানে কি হচ্ছে, রাজনীতির মধ্যে কিন্তু নানা রকম দুর্বৃত্তায়ন আছে, মাসল পাওয়ার ঢুকে গিয়েছে, এবং বিশেষ করে নারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন এবার। যেটা আমি বেশ কয়েকজন নারী প্রার্থীকে জানি যে তারা সরাসরি ভোটের মাঠে যুদ্ধ করার মতো, লড়াই করার মতো যোগ্যতা আছে, কিন্তু তারা মনোনয়ন পান নাই। তারপরে একটা সুখবর হচ্ছে যে গত কয়েক নির্বাচনের তুলনায় এবার কিন্তু নারীদের অংশগ্রহণ বেড়েছে। এবার 68 জন মোট নারী, মোট 68 জন, এবং সেখানে বোধহয় আওয়ামী লীগে 20 জন আর 14 জন হচ্ছে বিএনপির পক্ষ থেকে। কিন্তু সেটা অবশ্যই আওয়ামী লীগ ইচ্ছে করলে কিন্তু 50 জনকে দিতে পারতো, 14 মানে এবং তাদের সেরকম যোগ্য প্রার্থী ছিল, 50 জনকে দিতে পারতো। কিন্তু ওই যে রাজনীতির মধ্যে যে মাসল পাওয়া, রাজনীতির মধ্যে যে দুর্বৃত্তায়ন, রাজনীতির মধ্যে যে টাকার যে খেলা, এবং এখন দলগুলো বিশেষ করে যারা ক্ষমতায় থাকতে চায় বা যারা ক্ষমতায় যেতে চায়, আমাদের তো আসলে 2 পক্ষ হলো, এক পক্ষ ক্ষমতায় আছেন, তারা আবার থাকতে চান, আরেক পক্ষ ক্ষমতায় যেতে চান। এই 2 পক্ষের মধ্যে কিন্তু এই জায়গায় কোনো পার্থক্য নাই। তারা হিসাব করেন যে কে কত খরচ করতে পারবে, কার মাসল পাওয়ার কত,
মানে কত আছে যে ভোটে জেতার জন্য, এবং এই হিসাবগুলো মানে যখনই হয়, সেই সংস্কৃতি থেকে বের হতে না এবং এই পারলে আসলে সংস্কৃতিটা থাকার কারণে নারীরা পিছিয়ে পড়েন, এই সংস্কৃতি থাকার কারণে তরুণরাও পিছিয়ে পড়েন। অবশ্যই এই তরুণদের প্রসঙ্গে পিন্টু ভাই যে কথাটা বলছিলাম, ধরেন আপনি বলছিলেন যে ছাত্র সংসদগুলো যদি কার্যকর করা হতো, তাহলে কি আপনি মনে করেন না যে ছাত্রদের বিভিন্ন দাবি দেওয়া আন্দোলন সেগুলোরও একটা মানে জায়গা থাকতো কথা বলার? এখন তো তাদের আন্দোলনগুলো হয় ধরেন কোনো তাদের গাইড করার মতো কেউ থাকে না, বা সরকারের পক্ষ থেকে কার সঙ্গে কথা বলবে, কার সঙ্গে যোগাযোগ করবে, সেরকম একটা ধোঁয়াশা থাকে, সেই জায়গাটায় লিড দিতে এই পারতো। জায়গাটা আমাদের ছাত্র আন্দোলন বা ছাত্র সংগঠনগুলোরও দায় আছে। আমাদের এই সংগঠনগুলো এতটাই মূল দলের লেজুর বৃত্তি করে, তার বাইরে যেতে পারে না। এক সময় এটা ছিল না, বাংলাদেশেও ছিল না। বাংলাদেশের রাজনীতিতে এরা এই স্বকীয়তা বজায় রেখে রাজনীতি করতে পেরেছিল। মূল দলকে পরিচালিত করেছে ছাত্ররা। হ্যাঁ, তারা এটা সবসময় বাধ্য করেছে। ইভেন মূল দলকে দেখেন, সিদ্ধান্ত আমরা গ্রহণে বাধ্য যখন করেছে। এই যে এরশাদ বিরোধী আন্দোলনের সময়, স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় 8 দল, 7 দল, 5 দল এরা 83-র মধ্য ফেব্রুয়ারি থেকে যে আন্দোলন শুরু করলো, সেই আন্দোলনের দেখেন প্রতিবারই গতি পেয়েছে যখন ছাত্ররা সম্পৃক্ত হয়েছে। হ্যাঁ, এবং ছাত্ররাই মূল শুরু করেছিল। ছাত্রই ছিল চালিকা শক্তি আসলে। সর্বদলীয় সংগ্রাম পরিষদ, ছাত্র সংগ্রাম পরিষদ, ছাত্র সংগ্রাম পরিষদের পরে এটা সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদ যখন হলো 1990 সালের এই জেহাদের লাশকে সামনে রেখে দেখেন তার 2 মাসের মাথায় সরকারের পতন ঘটে গেল। হ্যাঁ, এরপর থেকে আমি যা দেখি আমাদের রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো যতটা না ছাত্রদের অধিকার নিয়ে কথা বলে, তার চেয়ে বেশি আপনার এই ব্যবসা বাণিজ্যের দিকেও নজর বেশি চলে গেছে। তখনই আমি দেখি যে টেন্ডার বলেন বা এই চাঁদাবাজি এই সমস্ত অভিযোগ কিন্তু তখনই বাড়ছে। এখন সেইটার রাজনৈতিক দলগুলো সেটা কন্ট্রোল করে নাই। তাদেরও উদ্দেশ্য ছিল, কারণ ছাত্র সংগঠন শক্তিশালী হলে কি হয়, এরশাদের পতনই তার প্রমাণ। না, এটা আপনার এটা প্রমাণ, এটা তো সবসময় যে ছাত্র সংগঠন শক্তিশালী হলেই যে বিরোধী পক্ষের ছাত্র সংগঠন শক্তিশালী হবে তা তো না। সরকারি দলের ছাত্র সংগঠনও তো শক্তিশালী হতে পারে যদি আপনার ওই ধরনের কর্মসূচি নিয়ে যেতে পারেন। এখন সেইটা আমরা সবাই মিলে, রাজনৈতিক দল বলেন, সিভিল সোসাইটি বলেন, গণমাধ্যম বলেন, আমরা সবাই মিলেই এটার দায় আমাদের নিতে হবে। কারণ আমরা প্রেশার দিয়ে ওটা আদায় করে নিতে পারি নাই। তো এটা উচিত ছিল ছাত্র সংগঠনগুলো, ছাত্র সংসদ নির্বাচনগুলো সচল রাখা। তাহলে আমি কি বললাম যে শুধু 5টা ইউনিভার্সিটি না, সারা দেশে যত কলেজ আছে এই কলেজগুলো তো আপনার নেতা তৈরি হয়ে যেত এর মধ্যে। এরাই কিন্তু নেতৃত্ব দিত। যেই বিষয়টা আসছে আপনার যে তরুণরা কম কেন, দেখেন এবার যে তরুণ কতজন বললেন আপনি, যে 4 জন হলো 30 বছরের নিচে। বিএনপিতে দেখলাম মহাজোটে 40 বছরের নিচে 8 জন, 40 বছরের নিচে 8 জন, এটা তো খুবই কম। বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমান 39 বছরের প্রেসিডেন্ট হয়ে গিয়েছিলেন। হ্যাঁ, বা এই বঙ্গবন্ধু 50 বছরে বঙ্গবন্ধু হয়ে গিয়েছেন। এখন যদিও আপনার আমাদের লাইফ এক্সপেক্টেন্সি এটা বেড়েছে, হ্যাঁ, 57 থেকে গিয়ে 72, এখন বোধহয় 70-এর উপরে, হ্যাঁ 71+ বোধহয় আমাদের গড় আয়ু। কিন্তু সেই রেশিও অনুযায়ীও আমার তরুণদের প্রতি নজর কম রাজনৈতিক দলগুলোর। এটা আমি বলবো এই কারণে, শুধু দেখেন আমরা ভোটের সময় এখন নির্ভর করতে হচ্ছে কিন্তু তরুণদের উপরে না। আমাদের 22% ভোটার হলো 18 থেকে 28 বছর পর্যন্ত। সংখ্যাটা সেই হিসাবে প্রায় 1.25 কোটি। হ্যাঁ, আমরা যদি 40-এর নিচে যদি ধরেন তাহলে 3.5 কোটি, 40 যদি ধরি আমরা 3.5 কোটি, 10 কোটি ভোটারের 28-এর নিচে হিসাব করলাম, এটা 1.25 কোটি। দেখেন এরাই কিন্তু আলটিমেটলি ডিসাইডিং ফ্যাক্টর হবে। আমি একটু এড করতে চাই এই জায়গায়, যেটা হলো যে আমরা ইগনোর করছি তরুণদেরকে। আমরা এই যে ডাকসু নির্বাচন, রাষ্ট্র নির্বাচন যেগুলো আছে, যে ছাত্র সংসদ নির্বাচন, এগুলো পড়ছি না। এই দায় কিন্তু একদিন নিতে হবে, এবং এটা বেশি দিন এরকম রাখা যাবে না। আপনি দেখেন যে কোটা বিরোধী যে আন্দোলনটি হলো, আন্দোলনটি কিন্তু এক পর্যায়ে গিয়ে সব ছাত্রদের আন্দোলনে পরিণত হলো, এবং এটা কিন্তু নেতৃত্ব লাগে না ওই অর্থে। আপনি দেখেন এই যে নিরাপদ সড়কের দাবিতে আমাদের যে একেবারে ছোট ছোট বাচ্চারা যে রাস্তায় নেমে আসলো, তারা কি স্লোগান দিল? যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ। কোন বাচ্চারা দিয়েছে? যারা 7, 8, 9, 10-এ পড়ে। তো এটা কিন্তু আমি এই স্লোগানটি আমি বহু আলোচনায় বলেছি এই কারণে যে আমি বিশ্বাস করি, আমি মনে করি যে এরা একদিন নিজের অধিকার নিয়ে নেবে, এবং তখন রাজনৈতিক দলগুলো যে এবার একটু যে গুণগত পরিবর্তন আসছে অবশ্যই আগামী 5 বছর পরে আরেকটা নির্বাচন আসবে, দেখবেন যে আরও চেঞ্জ হবে আরও 5 বছর পরে, এবং এই তরুণদের হাতে দিতেই হবে। তরুণরাই কিন্তু মূল সর্বক্ষেত্রে। আমি মুক্তিযুদ্ধ কারা করেছে? নেতৃত্ব বঙ্গবন্ধু দিয়েছেন, আমাদের জাতীয় 4 নেতা ছিলেন, মুজিবনগর সরকার ছিল, সবই ঠিক আছে, বঙ্গবন্ধুর নামে হয়েছে, কিন্তু যুদ্ধ কারা করেছে?
তরুণরাই, তোমাদের মুক্তিযোদ্ধাদের মধ্যে তরুণরাই তো সবসময় বেশি। তরুণরা সব সময় 90-এর আন্দোলন কারা করেছে? এই জায়গাটায় আমাদের আসলে আমরা একটা হয়তো বালিতে মাথা গুঁজে আছি, অথবা নিচ্ছি না, জানি আমরা আমাদের রাজনৈতিক নেতৃত্বটা জানে না, কোনোভাবেই না, অবশ্যই জানে তাদের হিসাবের মধ্যে এটা আছে, কিন্তু এটা নিচ্ছে না। কিন্তু একদিন নিতে হবে, তরুণরা কিন্তু একদিন আসবে এবং এরকম দেখবেন যে হঠাৎ করে একটা স্পার্ক হবে। আপনি গণজাগরণ মঞ্চ কি? হ্যাঁ, সেটাও তো আমরা গণজাগরণ দেখেছি, মঞ্চ তো ছাত্র যে জনতা- স্পার্কটা দিল গণজাগরণ মঞ্চ। আমি তো বলি যে আমাদের যে জং ধরে গেছিল, আমরা অনেক সময় কম্পিউটার যখন কাজ করি, যখন দেখি যে প্রোগ্রাম ঠিক মতো হচ্ছে না, রিফ্রেশ দেই। গণজাগরণ মঞ্চ কিন্তু একটা রিফ্রেশ, এবং এই রিফ্রেশ করার এই ক্ষমতাটা কিন্তু আমাদের তরুণদের হাতেই। তরুণদের দিকে তাকাতেই হবে এবং অনেক কিছু চেঞ্জ হবে যদি তরুণদের আমরা দৃষ্টিভঙ্গি পাল্টে তরুণদের দিকে যদি দৃষ্টি। আমার হ্যাঁ, শফির সঙ্গে আমি এই জায়গায় একমত। এই জায়গাটায় পরিবর্তন রাজনৈতিক দলগুলো আনতে বাধ্য হবে। অলরেডি এই যে কিছু তো আসছে, আপনি দেখবেন 2008-এ আওয়ামী লীগ যে পাওয়ারে আসলো, তার যে দিন বদলের সনদ বলে যে ইশতেহার এবং তরুণদেরকে ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন দেখানো, এটা কিন্তু একটা বিশাল ভূমিকা রেখেছে। অবশ্যই, হ্যাঁ। সো এবং এবারও তারা সেটাই বলছে, এই কথাই বলছে, কিন্তু আমরা একটু হতাশ হয়েছি তরুণদের অংশগ্রহণ নিয়ে। অংশগ্রহণ। আমরা একটা বিরতি নিয়ে আসছি, আমরা এই বিষয়ে কথা বলবো। এই যে আজকে দেখলাম আমরা প্রধান নির্বাচন কমিশনার আশা প্রকাশ করেছেন যে উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে এবং সংঘাতের আশঙ্কা যারা করছে তারা ভুল প্রমাণিত হবে। তো এখন পর্যন্ত নির্বাচনের যে প্রস্তুতি, আপনার কি মনে হচ্ছে? না, আমার কাছেও মনে হচ্ছে আপনার এই নির্বাচনে লোকজন স্বতঃস্ফূর্তভাবেই ভোট দিতে যাবে। কারণ নির্বাচনী সহিংসতা বা সন্ত্রাস বা যে শব্দই আপনি দেন, সহিংসতা সন্ত্রাস দুই রকম। আমি যা দেখেছি এতে ধরেন এমন কোনো সিচুয়েশন ক্রিয়েট করা হয়নি যে মানুষ ভয়ে কেন্দ্রে যাবে না। মানে এখন পর্যন্ত প্রার্থীর মধ্যে বিরোধ হয়েছে। হ্যাঁ, বেশ কয়েক জায়গায় বিএনপির প্রার্থীদের বা তার সমর্থকদের আওয়ামী লীগ প্রার্থীরা এই প্রচারণা চালাতে দেয়নি। হ্যাঁ, এটা যেমন ঠিক, ধরপাকড়ের অভিযোগ আছে। যতটা ইমপ্রেশন বিএনপি, এই দিক দিয়ে বিএনপি সাকসেস হয়েছে, মানে তারা একটা ইমপ্রেশন ক্রিয়েট করে দিতে পেরেছে যে তাদেরকে প্রচারই করতে দিচ্ছে না। দেখেন, প্রচারই করতে দিচ্ছে না, আপনি এটা মেনে বসে আছেন কেন? আপনি তো 2014-এর নির্বাচনে প্রতিরোধের ডাক দিয়ে 500 স্কুল জ্বালিয়ে দিতে পেরেছিলেন। তখন পুলিশ ছিল, বিডিআর ছিল, আইন শৃঙ্খলা বাহিনী সবই ছিল, তাদেরকে কিন্তু ভয় পান নাই। হ্যাঁ, মামলার ভয় তখনও ছিল, অ্যারেস্টের ভয় তখনও ছিল, মাইর খাওয়ার ভয় তখনও ছিল, এখনও সেটা আছে বলে আপনি নামছেন না। আমার কাছে এটা মনে হয় বিএনপি একটা স্ট্র্যাটেজি নিয়েছে যে এই প্রচার চালাবে না, মানুষ নীরবে, যেহেতু তারা বিশ্বাস করে এটা ভোট বিপ্লব হবে, ভোট দিতে গেলে সেইটা। আপনি যদি সহিংসতার কথা বলেন, আপনি দেখবেন 2014-এরটা আমি বাদ দেই, 5ই জানুয়ারি নির্বাচন সেটা একতরফা হয়েছে, সেটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, কারণ সেটা বিএনপির পার্টিসিপেশন ছিল না, আওয়ামী লীগ একতরফা করেছে। 2008-এ নির্বাচনে সহিংসতা খুব বেশি হয় নাই, কারণ ব্যাকড্রপে তার আগের 2 বছর সামরিক বাহিনী নিয়ন্ত্রিত সরকার ছিল, অনেক অ্যারেস্ট হয়েছিল, এটা ভয়ের ছিল আগে, হ্যাঁ, যেই কারণে তখনই এটা হয় নাই। তার আগের নির্বাচন যদি আসেন 2001-এর নির্বাচনে, তত্ত্বাবধায়ক সরকারের আমলে যেদিন আওয়ামী লীগ ক্ষমতা, ওই একমাত্র কিন্তু বাংলাদেশের রাজনীতির ইতিহাসে 2001-এ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের ঘটনা ঘটেছে। বাংলাদেশের 10টি সাধারণ নির্বাচনের আর একটিতেও মেয়াদ সম্পূর্ণ করে আপনার ক্ষমতা হস্তান্তরের ঘটনা ঘটে নাই। ওই যে শান্তিপূর্ণ হস্তান্তরের পরে আপনি দেখবেন জুলাই মাসে আমি দেখলাম 16 দিনে 16 জনের মৃত্যু, অগাস্ট মাসে 31 দিনে 62 জনের মৃত্যু, সেপ্টেম্বর মাসে 30 দিনে 82 জনের মৃত্যু। আর ইলেকশন পরবর্তী যে ঘটনাগুলি ঘটেছে সেটা তো আপনার ইতিহাস এখন, মানে সহিংসতার যদি পরিসংখ্যান দেখি তাহলে এবার অনেক কম হচ্ছে, ঘটে এসেছে। আচ্ছা, গণমাধ্যমের জন্য বলেন, আমরা কতটা সংবাদ সংগ্রহের ক্ষেত্রে কতটা আমরা? অবশ্যই আমরা যেটা সিইসির বক্তব্য আপনি যেটা বললেন যে ভোট, উনি খুব আশা প্রকাশ করছেন যে সব অভিযোগ মিথ্যা প্রমাণিত হবে এবং মানুষ ভোট উৎসবের মাধ্যমে ভোট দেবে। এখন সবাই কিন্তু অধীর অপেক্ষা আছে ভোট উৎসবের, আমরা অধীর অপেক্ষায় আছি এবং সেই উৎসবের খবরটি আমি বলবো কোট আনকোট যে আমরা মানুষকে জানাতে চাই, এবং সেই জায়গায় সাংবাদিকরা যাতে নির্বিঘ্নে কাজ করতে পারেন। পিন্টু ভাই শুরুতেই বলেছেন যে এক ধরনের স্টাবলিশমেন্টের এক ধরনের থাকে, কিন্তু সংঘাত থাকে সাংবাদিকদের ক্ষেত্রে। সাংবাদিকরা কিন্তু জনগণের জন্যই কাজ করেন, জনগণের জন্য তারা সংবাদটি সংগ্রহ করেন জনগণের প্রতিনিধি হিসাবে। তো তারাও আমি আশা করি যে নির্বিঘ্নে সংবাদ সংগ্রহ করতে পারবেন। এবং 2001-এর যে বিষয়টি বললেন, আমরা এবার ইলেকশন পূর্ববর্তী সময়টা পার করেছি, ইলেকশনের দিন পার করবো। এবার কিন্তু আলোচনা হচ্ছে যে ইলেকশন পরবর্তী যে সময়টা, সেই সময়টাও নির্বিঘ্নে পার হোক। 5 জানুয়ারি নির্বাচন 2014 সালে, তখন কিন্তু সহিংসতা সবচেয়ে বেশি হয়েছিল
নির্বাচনের সেটা ধরুন পরে প্রতিরোধের ডাক দেয়া প্রচণ্ড ছিল। প্রতিরোধের ডাক না, দেওয়া এবারও হয়নি, কিন্তু যদি আপনি সেরকম- যদি হ্যাঁ, 2001 সেই ধরেন, জিনিসটা মাথায় রাখেন। একের ধরেন যে 2001 তখন নির্বাচন পরবর্তী ক্ষমতা হস্তান্তরের পরে যে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে হামলাটি হলো, প্রান্তিক ভোলার কথা জনগোষ্ঠীর আমি উপর। জানি, পাবনার কথা, সিরাজগঞ্জের কথা আমি জানি, 43টা জেলায় ঘটেছে। তো সেই যে বিষয়টি আমরা কোনো সাধারণ মানুষ থেকে শুরু করে গণমাধ্যম কর্মী কেউই কিন্তু চায় না যে আমরা তো একটি আসলে আগামীর বাংলাদেশ দেখতে চাই, একটি পরিবর্তিত বাংলাদেশ। অতীতের কোনো উদাহরণ আবার ফিরে আসুক এটা চাই না, নতুন উদাহরণ সৃষ্টি হোক, উৎসবের উদাহরণ, নতুন তারুণ্যের হাত ধরে নতুন উদাহরণ, যেটাতে আমাদের দেশ অনেক এগিয়ে যাবে, এবং এবার দেশ এগিয়ে যাওয়া মানে কিন্তু গণতন্ত্র এগিয়ে যাবে। অবশ্যই নির্বাচন কমিশনও জোর দিচ্ছে তো নির্বাচন 2001-এর পুনরাবৃত্তি এবার ঘটবে এটাও আমি বিশ্বাস করি না। হ্যাঁ, তবে আপনার সতর্ক থাকতে হবে, বিশেষ করে উনি সতর্ক যেটা বললেন, অবশ্যই থাকতে হবে, প্রান্তিক অবশ্যই জনগোষ্ঠীর থাকতে উপর হামলা তো আমরা মানে এটা দায়িত্ব মনে করে বাংলাদেশের মানুষ অনেক সময় ঘটিয়ে ফেলে, মানে আমার হিন্দুদের উপর সেরকম হামলা, কোনো যেন বৌদ্ধদের না উপর হামলা। এটার চেয়ে লজ্জাজনক তো আর কিছু নেই। ভোট দেওয়ার অপরাধে যদি আমার একজন নারী ধর্ষিত হয়, এবং এটা আর ধর্মের কয়েক ঘন্টা কারণে। আমরা অপেক্ষা করছি ভোটের দিনের উৎসবের জন্য। অপেক্ষা। অবশ্যই উৎসবের অপেক্ষায়। ধন্যবাদ আপনাদের আমাদের স্টুডিওতে আসার জন্য। এই ছিল আজকের ডেডলাইন ঢাকায়। দেখা হবে আগামী শুক্রবার এই সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।